স্বাগত জানাচ্ছি এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্স চেনা মানুষের আপন ভুবন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মমডিনাজ মমি। আজকেও আমার অতিথি একজন রাজনীতিবিদ, শুনবো তার আপন ভুবনের গল্প। দর্শক, আজকে আমার অতিথি রাজশাহী ৬ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। শুনবো তার আপন ভুবনের গল্প। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনাকে বলা হয় পা ফাটা জনপদের প্রতিনিধি, এই গল্পটি শুনতে চাই এবং কেন বলা হয়? ছোটবেলা থেকেই সাধারণ মানুষের সাথে আমি মেলামেশা করি। শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, তাদের সুখ দুঃখের সাথে আমি সবসময় শেয়ার করি এবং তাদের সমস্যা যেগুলো হয় সেগুলো মোকাবেলা করার সবসময় চেষ্টা করি। এতে ঘা প্রতিঘাতে অনেক জীবনে অনেক সময় আসছে, ঘা আসছে, প্রতিঘাত আসছে, কারাবরণ করেছি, প্রতিবাদ করতে যা অনেক সময় বাধাগ্রস্ত হয়েছি। এইসব কারণে সাধারণ মানুষ আমাকে বলতো পাট ফাটা নেতা। এই কারণে বিভিন্ন সময় যখন গ্রামগঞ্জে আপনার নসিমন, করিমন এগুলো চলার ব্যাপারে অনেক সময় পুলিশের সাথে ধাক্কাধাক্কি, তাদেরকে গ্রামের যানবাহন তাদেরকে উঠতে দেয় না, তখন উঠতে দেয় না, তখন এদেরকে আমি উঠানির ব্যবস্থা করি, লোকজনের সাথে করি, এইভাবে বিভিন্ন কায়দায়। তারপর আপনি যেটা আমাদের দেশে হয়তো জানেন আপনি, যে আখ মারাই, আখ কুশর মারাই, এটা একটা আইন ছিল। এই আইনটা পরবর্তীকালে শেখ মুজিবের আমলে এই আইনটা এমন অবস্থা করলো যাতে সাধারণ মানুষকে কুশর মারাই করতে দেয় না। এবং আমাদের গ্রামে মুক্তারপুরে কৃষকরা আন্দোলন করতে যায়, 2টা মানুষ মারা যায়, তারা গুলিবিদ্ধ হয়, একজন মারা যায়। এটাকে আমরা ব্যাপকভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কুশরটা কলের মধ্যে মারাই করতে পারি, মারাই করার সুযোগ কৃষকদের দিয়ে দিই। কৃষকরা অনেক খুশি হয়, খুশি হওয়ার পর বিভিন্ন কাজ যায়। এইসব কারণেই কিন্তু আমাকে সাধারণ মানুষ কিন্তু পছন্দ করত। কিন্তু সেই সময় মানে আখ মারাই করতে দেয়া হতো না কেন? এটা একটা আইন ছিল সরকারের, মানে এগুলো মানে সুগার মিলে দিতে হবে, সুগার মিলে জোর করে দিতে হবে, নিজেরা মারাই করতে পারবে না। সুগার মিলে একটা আইন ছিল যে আমার কুশর আছে 3 বিঘা বা 7 বিঘা, মেল আমার তখন করতো কি, মেল আপনার 7 বিঘা কুশর না করি, মেল আপনার 2 বিঘা কুশর বা 3 বিঘা কুশর সার্ভে করতো। 3 বিঘা কুশর যেটা আমার এক্সট্রা থাকতো, সেই কুশরটা তারা নিতে পারতো না তখন। যার জন্য যে নিতে পারতো না, এটা মারাই করতে যায়, তখন মেল যখন দেখতো যা চলছে না, তখন ওই কুশরের উপর তারা হামলা করতো। যার জন্য পাবলিকের সাথে তাদের এই সম্পর্কটা ছিল, তখনই গন্ডগোল হয়েছে। এবং এই গন্ডগোল কেন্দ্র করে অনেক পুলিশ, বিডিআর, তখন তো র্যাব ছিল না, তাদের সাথে বিভিন্ন সময় ঘা প্রতিঘাতে কৃষকরা মারাও গেছে। মানে সাধারণ জনতার অধিকার নিয়ে যখনই প্রশাসনের সাথে কোনো দ্বন্দ্ব হতো, আপনি সব সময় সাধারণ মানুষের পাশেই থেকেছেন। ছিলাম ওই জন্য মানুষ, পা ফাটা জনপদের মানুষ, এবং আমাদের ওখানে তো কুশরটা বেশি হয়, এই জন্য মানুষ আমাকে সবসময় পছন্দ করতো। যে কোনো আন্দোলনে, হাটে বাজারে, পশু বা যে কোনো আন্দোলনে মানুষ আমাকে নিত। 73 সালে ম্যাট্রিক পাস করার পর আমাদের, আপনি কি তখন থেকে রাজনীতিতে নাকি তারপরে? তখন থেকে আমি জাসদের সদস্য ছিলাম। পরবর্তীকালে যখন 76-77 সালে আমার পিতা ছিল বিএনপির সহসভাপতি আব্দুল সাত্তার পরমাণি, উনি সহসভাপতি ছিল। তখন আব্বার অনুপ্রেরণা দিয়ে আমি 1977 সালে চারঘাটের বা বাঘাতে যে একটা খাল খনন হয়, জিয়াউর রহমান সাহেব সেই খাল খননে আসেন। আমার আব্বার সাথে আমি সেই খাল খননে যাই, খাল কাটি আমি তখন থেকে আমি এই বিএনপির ভক্ত হয়ে যাই। জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন, তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আমাদের দলের চেয়ারপারসন হলো। 86 সালে কিন্তু একটা আন্দোলন হলো, সেই আন্দোলনে কিন্তু সবাই আপনার বক্তৃতা দিছিল, ভাষণ দিছিল যে স্বৈরাচারী সরকারের সাথে ইলেকশন করা যাবে না। তো যখন যাবে না বললো, তখন একই কথা এবং বলল, শেখ হাসিনা নিজেও বলল যে সরকারের সাথে আলোচনা করা হোক, তারা জাতীয় বেঈমান হবে যদি নির্বাচনে যায়। আমরা পরবর্তীকালে দেখলাম তারা এরশাদের সাথে নির্বাচনে গেল। তখনই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ঐতিহাসিক একটা ভাষণ দিল, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমার কোনো আপোষ হবে না, আমি জনগণকে আন্দোলন করবো। এই আন্দোলন করতে যায় খালেদা জিয়া কিন্তু তখন আপনার আন্দোলনে সাকসেসফুল হলো এবং এরশাদকে নামাই দিল। সেই আন্দোলন থেকে মূলত আমাদের আন্দোলন করা স্টার্ট হলো। তখন থেকে কিন্তু আন্দোলনের প্রতি বা দলের প্রতি আমার অনুপ্রেরণা। মানে বাবার হাত ধরে আন্দোলনে আসা, কিন্তু এই স্বৈরাচারের পতনের পর থেকে আপনি অনুপ্রাণিত হলেন, ডাইরেক্ট হলাম, একদম সরাসরি যুক্ত হলেন এবং তার পাশাপাশি
88 সালে কি 89 সালে আমাদের ওখানে একটা এলাকা ভিত্তিক একটা আন্দোলন হলো। তখন সবাই 4-5টা সব চেয়ারম্যান আসি, তারা আমাকে বললো যে কি করবেন আপনি, আমরা চাঁদকে ডাকিয়ে দিয়ে এসো। তখন আমাদের সুবহান সরকার, তারপর অনেক গণ্যমান্য লোক, তারপরে আমাদের আমাদের 16 ইউনিয়নের আবু চেয়ারম্যান, সবাই মিলে, আমার চাচা শামসুল চেয়ারম্যান, সবাই মিলে। তখন আমার বয়স খুব তো কম, আমি বললাম এত বড় দায়িত্ব আমি নিতে পারবো? আমি তো পারবো না। প্রায় 10,000 মানুষের মাঝে আমাকে মানুষের কলেজ মাঠে নেতা বলে ঘোষণা দিয়ে, হ্যাঁ, কাফনের কাপড় আমার গলা দিয়ে দিল। আমার তো গাটা এখনো সেরে উঠেছে, গাটা আমার সেরে উঠে গেল। কত সালের ঘটনা এটা? এটা 88 কি 89 হবে। বললো যে তোমাকে এই যুদ্ধে জয়লাভ করতে পারো, হবেই তোমাকে এই আন্দোলন সাকসেসফুল, তুমি পিছিয়ে হেঁটবে না বাবা, তোমাকে আমরা কাফনে হয় মরবা, না হলে তুমি নেতা হবা। আন্দোলন হলো, আন্দোলন হওয়া অবস্থা আমাকে ওরা গলা কাটিয়ে নিতে চাইছিল। তোর গলা কাটিয়ে নিলে তোমার ফুটবল খেলা হবে এবং ফুটবল খেলায় তোমার গলা কাটিয়ে নেবে। তো আমি বললাম যে ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহ দেখা যাক কি হয়। সে আন্দোলনে আমি সাকসেসফুল হলাম। আন্দোলনে সাকসেসফুল হলাম। তখন আমাদের 91 সালে নির্বাচনে ওই সিটে আমরা, যদিও আমাদের সিটটা আওয়ামী লীগ অদৃশ্য ছিল, কিন্তু আমরা ওই আন্দোলনের কারণেই আমরা তখন আমাদের ওই আজিজুল ভাইকে আমরা 91 সালে পাশ করালাম, এমপি হল। এমপি হওয়ার পর তখনই আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভোট। তখন ওই গ্রামের লোক সবাই আসি বাড়িতে বললো, আমার আব্বা কিন্তু ইচ্ছা ছিল না যে তুমি নির্বাচন করে চেয়ারম্যান হও, এগুলো ঝামেলা। আমার চাচা চেয়ারম্যান ছিল, দাদা প্রেসিডেন্ট ছিল, এগুলো দেখিছে, বলছে বাবা তুই যাইস না, তুই লেখাপড়া করিস। ওই সময় আপনি সবলাই মিলে আমার দায়িত্ব দিল, তোমাকে আব্বা বললো যে না করিস না। গ্রামের লোক সবাই এসে বাড়ি ঘেরাও করলো, চলো কালকে তোমাকে লিজায় টাকা জমা দিতে হবে। তখন আমি যাই ওখানে, পরের দিন সকালে গ্রামের লোক আসি, সুন্দর করে গোসল টোসল করায়, খাসি টাসি জবাই করি, খাওয়া দাওয়া করে আমরা টাকা ঢাক ঢললি, টাকা জমাতে গেলাম নমিনেশনের জন্য। টাকা জমা দিয়ে আসি, তো আমি ব্যাপক ভোটে পাশ করলাম। মানে সে যে চেয়ারম্যান ছিল আপনার 2 বারের, তাকে ব্যাপক ভোটে হারাই দিয়ে আমি চেয়ারম্যান হলাম। এই চেয়ারম্যান হওয়ার পর থেকে কিন্তু আমি জীবনে আর কোনোদিন ফেল করলাম না। হ্যাঁ, আপনার জীবনে কোনো পরাজয় নেই। না, পরাজয়, তার মানে পরাজয়ের কোনো স্বাদ আপনি বোঝেন না। কোনো বুঝিনি আমি কোনোদিন ভোটে ফেল করিনি। 1992 সালের প্রথম থেকে 2019 সালে আমি বাড়িতে আসছি। এই 27-28 বছর আমি জনপ্রতিনিধি ছিলাম। আমার জীবনে কিন্তু কোনো ইলেকশনে ফেল নাই, আমি পরাজয় না। পরাজিত না হওয়ার পেছনের গল্পটা জানতে চাই। পরাজিত না হওয়ার পিছনে যে আপনাকে বললাম যে মানুষের সবসময় মানুষের কাছেই থাকিছি, সাধারণ মানুষের ভালোবাসা, এবং মানুষের যে কোনো সমস্যা, মানুষের মেয়ের বিয়ে, অসহায় মানুষ, গরিব চিকিৎসা পাচ্ছে না, তাকে হসপিটালে যাওয়া, একটা মেয়ের বিয়ে হচ্ছে না তার কাছে যাওয়া, তারপরে আইন আদালতে মানুষ কেস কামারে পড়ছে, কেসের মধ্যে পড়ছে, সেই কেস কামারে তাদের সাথে সাহায্য করা, তাদের কাছে যাওয়া, তাদের জামিন করা, জেলখানাতে আমাদের যারা রাজনীতিবিদ আছে তাদের সাথে দেখা, ওই যে মেডিকেল হসপিটাল, যে মেডিকেল হসপিটালে আমাদের লোকজন আছে, সেই লোকজনের সাথে দেখা করা, তাদের অসুস্থ পাশে থাকা, প্রয়োজন বোধে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা, ওষুধ কিনে দেওয়া, এইসব কাজের জন্য আমার মানুষ খুব পছন্দ করতে। পরাজয় নেই, এইসব কারণগুলাই কিন্তু মূলত। এবং সবসময় চেষ্টা করেছি ন্যায় নীতিলি চলতে, স্বচ্ছতাভাবে থাকতে, কোনো খারাপ মন্তব্য বা কোনো দিন একটা রিপোর্ট, এতদিন যে জেলা পরিষদ ছিলাম, কোনো দুর্নীতির মামলা বা কোনো কিছু করার সুযোগ কেউ পায়নি, বা আমার বিরুদ্ধে একটা দরখাস্ত টিওনোর কাছে বা ডিসির কাছে এখন পর্যন্ত আসেনি। 1909 সালে যখন চেয়ারম্যান আমি রিজাইন দিলাম, রিজাইন দিয়ে কিন্তু উপজেলার ভোটটা করলাম। উপজেলার ভোটটা করলাম আমি। তখনও আমাদের যে জানেন সারিয়া প্রতিমন্ত্রী ছিল, সেই কনস্টিটিউশনের কিন্তু আমি লোক, তার সাথে ডাইরেক্ট ভোট করলাম করি। কিন্তু সে চাইছিল যে ভোট টোট কাটিলি ঢুকবে, মানে গোটা বাংলাদেশে কাটিছে। আমরা প্রায় 90 জন কি 100 জন উপজেলা বিএনপি চেয়ারম্যান ছিলাম, তার মধ্যে আমি একজন। তখন যারা ওই ভোটটা করার পর তখন আপনার ওরা সেন্টারে হামলা করার জন্য চেষ্টা করছে, ভোট করে, কিন্তু জনগণের চাপে করতে পারেনি। জনগণ এত মানে ভোট গুঁজে দেওয়া পর্যন্ত জনগণ মাঠে ছিল। সেইবারও আপনি জিতেছেন? হ্যাঁ, সেবারও শেখ হাসিনার পিরিয়ডে বলছি, 14 সালে আমি জিতেছি। 2 বারে কিন্তু শেখ হাসিনা তখন পাস করা কিন্তু মুশকিল, জনগণের সমর্থনের কারণে কিন্তু করছে। মজার বিষয় হলো 14 সালে যখন আমি জিতি ইলেকশন করি, তখন কিন্তু আমি জেলখানাত।
জেলখানা থেকে আমি ভোট করেছি এবং জি মানুষের কথা, তুমি জেলখানা থাকলে তোমাকে ভোটে পাস করবে, তুমি ভোটের নষ্ট করো না, জি তুমি নমিনেশন দাও। আমি জেল থেকে নমিনেশন পেপার সাবমিট করি, তখনই আমি কিন্তু ভোটে থেকে ওই 2014 সালেও পাস করলাম। পাস করার পর 19 সালে আর নির্বাচন করার মতন জি দেখলাম যে রাষ্ট্রের সাথে যুদ্ধ করে কতক্ষণ টিকবো। জি 14 সালে আর এর মধ্যে আমি কিন্তু মোটামুটি ওই যুগে এই শেখ হাসিনার পিরিয়ডে প্রায় 6 বছর জেলে ছিলাম। 6 হ্যাঁ, বছর আপনি 27 থেকে 28টা জেলায় একসাথে আপনাকে ঘুরতে হয়েছিল। আচ্ছা, এর একটা মজা কাজ আপনাকে বলি। জি আমি যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার পদ্মাতে ফেল দিতে চাইছিল, আপনি জানেন, বলছে যে এই ব্রিজ দিয়ে পার করতে পারো না, শেখ হাসিনা কিন্তু বলেছিল তোমাকে পদ্মাতে ফেলে দেবো। এবং ডাক্তার ইনুসকেও বলেছিল যে তোমার মায়ের পিট করি কিন্তু আমি ইয়াতে তোমাকে ফেলে দেবো, ওর নাম কি, বুড়িগঙ্গায়। তখন এই কথা বলার পর আমি তখন জেল থেকে বাড়া এসে কথা শুনলাম। শোনার পর আমি সেদিন ঐতিহাসিক একটা শিবপুরে জমা হয়েছিল প্রায় 15-20 হাজার লোক। সেখানে যা কিন্তু আমি প্রথম ঘোষণা দিয়েছিলাম আচ্ছা যে 27 দফাও না 28 দফা না, এক দফা শেখ হাসিনাকে বিদায় দিতে হবে, তার সাথে কোনো আপোষ করা যাবে না, তার বিদায় দিতে হবে। এই কথা বলার পর একদিন পর বাড়িতে আমি পুলিশের সামনে দিয়ে আসলাম। আসার পর তো আমার ঝড় আরম্ভ হলো। ঝড় আরম্ভ হলো, এমন ঝড় যে বাড়িঘর তো আমার তুষুপাত হয়ে গেল, ভাঙচুর হাবিজাবি। আমার বাপের ব্রিটিশ পিরিয়ডের 17.5 কেজি টাকা ছিল, সেটা চুরি করে নিয়ে গেল। বাড়ি 3-5 টাকা, সেটা রূপা না চাঁদি, চাঁদি চাঁদি টাকা, আমার ব্রিটিশ পিরিয়ডের টাকা ছিল। আমার দাদা তখনকার দিনে জমিদার মানুষ ছিল, ভালো মানুষ ছিল, ওইসব টাকা ছিল। ওইসব টাকাগুলো সব র্যাবেরা লিয়ে গেল এবং অত্যাচার জুলুমের শেষ হলো না। পরে ওই আপনার আমার 3টা মেয়েকে ধরলি গেল, 4টা মেয়েকে জামাইকে ধরলি গেল, এমনকি আমার 3 বছরের লাতিনকেও তারা ধরে নিতে কন্ঠম। ওই ঢাকা নিয়ে আসলো সবকে। হারুন ছিল না ডিবি, হারুনের তো চিহ্ন। হারুনের অত্যাচার জুলুম নির্যাতনে আমি শেষ হয়ে গেলাম। পরে যখন এদেরকে ধরে নিয়ে আসলো, তখন আমি আপনার ঢাকা হযরতপুর, তারপরে আপনাদের এই গাজী টিভির যে মালিক, নারায়ণগঞ্জ ওই মার্কেটের পিছনে অবস্থান লি, হযরতপুর আমার এক ভাই ছিল আকরাম মাঝি, তার বাড়িতে আশ্রয় লি, তারপরে আপনার ওই বিভিন্ন জায়গাতে যখন এদেরকে। আপনার রাজনীতির কারণে এই প্রতিহিংসার শিকার আপনার সন্তানরা হয়েছে, সবাই সবাই এবং সবাই, মেয়েরা নাতিরা, খালি এরা না তো, সবাই, দেশের মানুষ, গ্রামের মানুষ উপর মারিয়া বলে একটা গ্রামে ওরা কেউ বাড়ি পায়নি। এত অত্যাচার জুলুম, প্রচুর লোককে আপনার ধরে লিখছে আমার গ্রাম থেকে, প্রচুর লোককে ধরে লিখেছে। এখান থেকে এগুলো তো করলো। তারপরে আমার সাথে যে থাকে আমার পিআই জালাল, ও 10 মাসের ছিঁড়ে নিয়ে গেল, ওর মাকে ধরলো, ওর ভাগ্নিকে মারলো, হ্যাঁ, তার বউকে ধরলি গেল, তার শাশুড়িকে ধরলি গেল। এই অত্যাচারগুলো তারা করতে থাকলো। করার পর আমি বাধ্য হলাম যে এই মাসুম বাচ্চাদেরকে ফেলে রাখি, কি করবো, আমি সাইলেন্ডার হইলাম। রাজশাহী কোর্টে সাইলেন্ডার হইতে যায়, ওরা তখন আমাকে ধরে ফেললো, রাস্তার কোর্টের মধ্যে আমাকে ধরে ফেললো, অ্যারেস্ট করলো। হারুনের টোচ্চারণের অত্যাচার আমি তো শেষ হয়ে গেলাম, আমার ছেলে মেয়েকে সব লিয়ে গেল। তখন আমি বাধ্য হলাম সাইলেন্ডার হইতে। সাইলেন্ডার হওয়ার পর তো আমাকে রাজশাহী নিয়ে যাওয়া হলো। রাজশাহী নিয়ে যাওয়ার পর আপনার ডিজি সাহেব তখনকার বাতেন ছিল, ডিআইজি বাতেন, সে আমাকে 10 দিন রিমান্ডে দিল। এই কথা, তারেক রহমান কোথায়, আপনার সাথে যোগাযোগ। আমি তারেক রহমানের সাথে আমার বছরেও দেখা হয়নি, কোনোদিন কথাও হয়নি, বা তাকে ওইভাবে আমি চিনিও না। আমার নেতা, এটা আমি জানি, তাকে শ্রদ্ধা করি। আমার বাপের নেতা জিয়া রহমান সাহেবের ছেলে তারেক রহমান, এটাই চিনি, আমি চিনিও না, জানিও না, তাও আমাকে ছাড়ে না। টর্চারিংয়ের পর টর্চারিং। তারপরে আপনার এই খালি এক থানায় না তো, এই 10 দিন লিয়ে গেল, তারপরে ডিবি অফিসে লিয়ে গেল, রাজপাড়া থানা লিয়ে গেল। এইভাবে 28টা জেলাত আপনার নাটোরের রিমান্ড, আপনার এই সাতক্ষীরাত লিয়ে গেল, সেখানে রিমান্ড। এই সেল থেকে ওই অন্য সেল থেকে আরেকটা সেল, এখানে কিভাবে চোখ বেঁধে এরকম করে নিয়ে যাওয়া হতো? রিমান্ডে ডান্ডা বেরি পড়ায়, হাত করার দিই, আপনার গাড়ি ছিল, গাড়ির মধ্যে রিমান্ডে করি তারা নিয়ে গেল, নিয়ে যায় এইভাবে হাত করা করি তারা আমাকে। এইভাবে 28টা জেলাত আপনার প্রত্যেকটা জেলাতে তারা গেল, এবং সেখানে আপনার রিমান্ড থাকতাম, তাও আমাকে ওইভাবে চলা, বাথরুমে যাওয়া মুশকিল ছিল। রিমান্ড তখনও কিন্তু আমাকে পায়ে ডান, করুণ ইতিহাস। এই রিমান্ডে যাওয়ার পরও কিন্তু আমাকে এই আপনার ডান্ডা বেরিয়ে অবস্থাতে আমাকে। আপনার এই নির্যাতনের গল্প আরো শুনবো, নিচ্ছি ছোট্ট একটি বিরতি।
দর্শক দেখছিলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্স চেনা মানুষের আপন ভুবন অনুষ্ঠানে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক ফিরে এলাম এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্স চেনা মানুষের আপন ভুবন অনুষ্ঠানে। শুনছিলাম আপনার সেই নির্যাতনের গল্প, এক সেল থেকে আরেক সেল, 28টি জেলায় আপনাকে ঘুরতে হয়েছিল। শুধু এখানে খান্ত না তো, আপনি যে রিমান্ড নিত, জি, সে রিমান্ডে যে চেষ্টা করত, আর যে সেলে আমাকে রাখতো, খুব নিষ্ঠুর সেল সেগুলা, সেখানে মানুষ বাস করা খুব মুশকিল। একটু বর্ণনা করবেন সেলগুলো কেমন ছিল, কি ধরনের টর্চারগুলো ছোট হতো? ছোট সেল, আচ্ছা। ছোট ছোট সেল, সেই সেলে কোনো আলো বাতাস লাগতো না, আপনার ওই শিখ থাকতো সবসময়, কারোর সাথে কথা বলা যেত না। এবং মজার বিষয় পরিবারের হলো, সদস্যরা কি আপনার সাথে দেখা করতে না, পারতো? দেখা করার কোনো সুযোগ ছিল আচ্ছা, না। এবং তারা জানতো না যে আপনি কখন কোন সেলে কোথায় আছে থাকতেন? জানে না আচ্ছা তারা। আমার মা তো এখানে মারাই গেল, আচ্ছা, মানে আপনার চিন্তায়। কাঁদতে কাঁদতে মারা গেল, আমার স্ত্রী মারা গেল, তারা আমি দেখতেও পেলাম না, তাদের পাশেও আমি ছিলাম না। আমার মা যখন মারা যায় তার পাশেও ছিলাম না, আমার স্ত্রী যখন মারা যায় তার পাশেও ছিলাম। মানুষে যা বলে অত্যাচার জুলুম নির্যাতন করতে, এত অত্যাচার জুলুম আমার, তারা যা আপনি করেছে। কি জানাজাতে অংশগ্রহণ করতে না, পেরেছিলেন? জানাজা তো ওই যে ডান্ডা প্যারোলে বেরি কি করি মুক্তি দেয়নি অবস্থা। আপনাকে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ডান্ডা না, অনুমতি দিছে জানাজাতে, আচ্ছা, আমি আচ্ছা। ডান্ডা বেরি করি, জানাজা কিন্তু মাটি দিতে পারি। আচ্ছা 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 আচ্ছা। এইগুলা করে গ্রামের লোক সবাই কানতে লাগলো। আমি যখন গেলাম, আমি বললাম, থাকো, আল্লাহর কাছে ধৈর্য ধরো, আল্লাহ রক্ষা করবে। মানে এত নির্যাতন যে সরকার করে, সরকারি দল করে, আমার জানা ছিল না। আমি সেই দেখি, সময় আপনার মানসিক শক্তিটা কি ছিল? আমি আল্লাহর উপর ভরসা করেছি। আচ্ছা, আল্লাহর উপর ভরসা আর সাধারণ জনগণের মানুষের উপর ভালোবাসা, দোয়া, এছাড়া কোনো বুদ্ধি আমার ছিল না। আল্লাহ আমাকে রক্ষা করবে, আল্লাহ মসজিদ করবে, আল্লাহ সবকিছু। মানুষের দোয়া ছিল, মায়ের দোয়া ছিল, স্ত্রীর দোয়া ছিল। মানে এই অবস্থাতে আমার জীবনটা চলেছে। আপনার রাজনীতি তো আপনার বাবার হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছেন। রাজশাহীকে আপনি কোথায় দেখতে চান এবং কি কি পদক্ষেপ নিচ্ছেন? আপনি নিজেও জানেন যে যে রাজশাহী আমি আপনার হলো, আসনেরই সন্তান। হ্যাঁ, আপনি জানার কথা জি। যে রাজশাহী আমাদের শিক্ষানগরী পরিচিত, এটা শিক্ষানগরী। আমাদের ওখানে সবই আছে, রাজশাহী মেডিকেল কলেজ বলেন, ইঞ্জিনিয়ার কলেজ বলেন, বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়, টিটি কলেজ, অনেকই আছে। তারপরে সরকারি নার্সিং ইনস্টিটিউট সবই আছে, কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় নাই। জি। এটা আমি মহান সংসদে কিন্তু বলেছি যে আমাদের রাজশাহী একটা কৃষি বিশ্ববিদ্যালয় দেওয়া হোক। আমরা কৃষি বিশ্ববিদ্যালয় চাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো যে রাজশাহী কিন্তু নদী ভাঙ্গন এলাকা। জি। এখানকার মানুষ, আমাদের দেশে বিশেষ করে চারঘাট বাগার মানুষ, আপনি বিভিন্ন জায়গায় নদী ভাঙন থেকে বিভিন্ন জায়গায় আপনার আশ্রয় নিচ্ছে। কেউ সাভারে আসছে, কেউ আপনার কুষ্টিয়ার চলে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, তার বাড়ি ঘর কিছু নাই, রাস্তা নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। আচ্ছা, মানে নদী ভাঙন রোধের জন্য আপনি সংসদে আবেদন করেছেন? হ্যাঁ, আবেদন প্রতিরোধের করছি, জন্য? বলেওছি। জি। তার ফলশ্রুতিতে হয়তো এবার কিছু কাজ হবে। জি। এবং আমাদের একটা ইউনিয়নের সাথে বাঘার কোনো সম্পর্ক নাই, চক্রাজাপুর ইউনিয়নের সাথে আমাদের বাঘার কোনো সম্পর্ক নাই। তারপরে আমি সংসদে বলেছি, আপনার মাধ্যমে আবার দেশবাসীকে বলতে চাই যে আমাদের এখানে যে ইন্ডিয়ান থেকে যেসব মানুষ আসছে, জি। ইন্ডিয়ান থেকে যেসব মানুষ আসছে, সেই মানুষগুলো আপনার, তাদের জমি রেজিস্ট্রেশন হয়নি। তাদের জমিগুলো যাতে রেজিস্ট্রেশন হয় সেই ব্যাপারেও আমি লোকালভাবে যে আমার নির্বাচন ইশতেহার, সেই ইশতেহারে আমি বলেছি। ইন্ডিয়া থেকে যেসব লোকজন আসছে, এটা যদি একটু পরিষ্কার করে বলতেন। ইন্ডিয়া থেকে যেসব লোক আসছে 1965 আচ্ছা, সালে মানে যুদ্ধ দেশ বিভাগের পরে যারা যারা এসেছে, এসছে, হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু তাদের তাদের জমিগুলো জমি রেজিস্ট্রি করতে পারে না, registration না। আপনি তাদের জন্য একটা উদ্যোগ আবেদন করছেন, আচ্ছা, করছি। আচ্ছা। এবং আমাদের দেশের লোক ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জি। তার কাছে এই প্রশ্নগুলো আমি তুলেছি বা বলেছি। জি। তা এর আগে যে আমাদের ভূমিমন্ত্রী ছিল কবির হোসেন রাজশাহী, তিনি কিছু রেজিস্ট্রেশন করে গিয়েছিল। আচ্ছা। যেহেতু আগে রেজিস্ট্রেশন হয়েছে, সেহেতু আমি মনে করি এই কথা যদি বর্তমান সরকার একটু নজর দেয় বা আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ এটা হবে। মানে এইটা একদম পরিষ্কার যে আপনি সবসময় সাধারণ মানুষের জি, সাথে সাধারণ থেকেছেন, মানুষের সাথে ওদের তাদের সাথে দুঃখ কথা বলি। কষ্টগুলো জি, আপনার কাছে। তারপরে আপনি নিজেও জানেন যে জি। রাজশাহী একটা আমের ফসল, জি। কিন্তু এটার কিন্তু কোনো ব্যবস্থা নেই। যখন আম হয় তখনই শেষ হয়ে যায়। মানে কোনো দিন বাজার আপনার 1500 টাকা 1200 টাকা মনে হয়, কোনো দিন আবার আচ্ছা। আপনার 500 টাকাও নিয়ে যায় না। জি, এই যে একটা বাজার ঠিক মতন বাইরের জন্য একটা প্ল্যান, এটা সরকারকে করতে হবে। মানে আমকে অর্থনৈতিক ভাবে কাজে লাগানোর জন্য বাজার তৈরি করা করতে হবে, কারণ আচ্ছা। এটার একটা প্ল্যান করতে হবে। জি, জি। ইন্ডিয়া আমাদের থেকে ভালো আম না,
জি। আমাদের ওদের থেকে সুস্বাদু, কিন্তু আমাদের প্ল্যান পরিকল্পনার জন্য এগুলো হচ্ছে, যার জন্য এটা আমি বলেছি যে এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এবং চারঘাট বাগায় আপনি জানেন যে কোনো ইন্ডাস্ট্রি নাই, একদম একদম নাই জি। এখানে। আমাদের প্রায় আমাদের রাজশাহী কিন্তু রেশমের জন্য বিখ্যাত। হ্যাঁ, রেশম বিখ্যাত। আপনি শুনলে সেটা খুশি নিয়ে হবেন। কোনো পদক্ষেপ আছে রেশম কিনা? বোর্ডের আবার আমাদের পাটমন্ত্রী মহোদয় সভাপতি করেছে, আর আমাকে ওই বোর্ডেরই আবার সিনিয়র সহসভাপতি করেছে রেশম বোর্ডে। এটা নিয়ে আমরা কাজ করছি, মনে হয় আগামী মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করবে, এবং সরকার এটার ব্যাপারে খুবই আগ্রহ যে আচ্ছা। এটাকে আরো বেশি করি, যেহেতু এই রেশম বোর্ড একসময় খুব উন্নয়ন করেছিল, বা এর মেয়েরা এই কাপড়গুলো খুব পছন্দ করে এবং বিশ্বজুড়ে খ্যাত। দৃশ্য ধরে থাকতো, এবং এই কাপড়গুলো কিন্তু মেয়েদের খুব পছন্দ, জি, কিন্তু আমরা রাজশাহী সাপ্লাই silk। দিতে পারি না, জি। কারণ এইগুলা কিসের জন্য কি ধ্বংস হয়ে গেছে। এই 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 এর পুরো আমার প্রস্তাব ছিল, রেশম বোর্ডের সময় আমার প্রস্তাব ছিল, এটার জন্য আমরা কাজ করছি, এবং ওই কমিটির আমি সিনিয়র সহসভাপতি আচ্ছা। যে রেশম কোর্টের কথা। রেশম শিল্প, আম এবং রাজশাহীতে একটা নতুন করে কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি এটাই আপনি বিশ্ববিদ্যালয় স্বপ্ন এগুলা দেখছেন, এবং সম্পূর্ণ, আশা এবং করি আপনার হাত ধরে এগুলো বাস্তবায়ন হবে। করা যায় না। আর আমার এলাকার কর্মসংস্থানে ইন্ডাস্ট্রি কিছু করা বে- যায় না, কর্মসংস্থান, কারণ আমার জমির ওখানে সমস্যা নাই। আচ্ছা, আমাদের ওখানে যে খামারগুলো আছে সেখানে প্রায় 3,000 জমি আছে, 3,000 বিঘা জমি, প্রায় 1,000 একর জমি আছে। সেই জমিগুলো যদি আমরা সরকারি, মানে অনেক সময় জমি টমির সমস্যা হয় না, জি, সেই জি। সমস্যাগুলো কিন্তু নাই। ওখানে আচ্ছা। জমি আছে প্রচুর, সেই জমিগুলো দিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় ওখানে শিল্প করা- কারখানার জন্য যথেষ্ট পর্যাপ্ত জমি আছে। জমি আছে, বা জি। আপনার কৃষি বিশ্ববিদ্যালয় ওখানে করা যাবে, সেই পরিমাণ জমি আছে, রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তার জমি জাতির ব্যাপারে। এই জন্য আমি মনে করছি যে ওখানে যদি এগুলা করতে পারি, আমরা সরকারের কাছে উপস্থাপন করতে পারি, সরকার যদি এটাকে পদক্ষেপ নেয়, মনোযোগ দেয়, তাহলে অবশ্যই এই জমিগুলো নিয়ে আমরা ওই পদক্ষেপ করতে পারি। এবং আপনি জানেন যে আমাদের দেশে একটা অর্থকারী ফসল হলো কুসুর, আখ। আখ। জি। এই একটা বছরে একবারই হয়, দাম জি। খুবই ন্যূনতম। এই দামটা বাড়াইতে পারলেও আমাদের জন্য, আমি রাজশাহী আখের আপনার জন্য খুবই মাধ্যমে আমি বিখ্যাত। সারা দেশবাসী বা সরকারের কাছে আবেদন করতে চাই যে কুসুরের দামটা যাতে আগামীতে বাড়ানো হয়, কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, পাটের দাম বেশি, সেই তুলনায় কিন্তু কৃষকরা সেই মূল্যটা পাচ্ছে না। এবং জি। তাদেরকে অন্তত 10% হয়ে 20% হয়ে যাতে কুসুরটা মাড়াই করতে পারে, তাহলে লোকের আরো আগ্রহ হবে। সেই ব্যাপারেও আমি আপনার মাধ্যমে আবেদন করতে চাচ্ছি। বর্তমানে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করেন আপনি? যেগুলো ওয়াদা করেছে আমার সরকার সেগুলো প্রধান, বাস্তবায়ন করাটা। সেটা বাস্তবায়ন করতে পারলে আমাদের এই চ্যালেঞ্জটা আর কিছু থাকবে না। যে যাই বলুক কোনো সমস্যা নেই, ফ্যামিলি কার্ড আরম্ভ হয়ে গেছে, কৃষি কার্ড আরম্ভ হয়ে গেছে, মসজিদ মাদ্রাসার ইমামদের বেতন আরম্ভ হয়েছে, আমরা যে লোকালগুলো যেরকম ভারতের জমিগুলো রেজিস্ট্রেশন, এগুলো যদি আমরা সুস্থ করতে পারি, এগুলা জেনে সমস্যা। আর রাজনৈতিক কিছু সমস্যা তো লোক সৃষ্টি করবে, সেজন্য যদি জনগণ আমাদের সাথে থাকে তাহলে ওরা সমস্যা সৃষ্টি করতে পারবে না। জনগণ যখন আপনার বিদ্রোহ হয়ে যাবে, কারণ আমার সরকার চাচ্ছে জনগণের সাথে আমাদের থাকার জন্যে। ইতিমধ্যে আমাদের রাষ্ট্রপ্রধান মালয়েশিয়া গেছে, চীনে গেছে, বা বিভিন্ন তাদের প্রতিনিধি মিডল ইস্ট কান্ট্রি পাঠাচ্ছে। আমাদের আশা যে আগামী 2-1 বছরের মধ্যে আমরা 30 থেকে 40 লক্ষ লোক, বেকার সমস্যার লোকের জন্য আমরা পাঠাবো। এবং আমরা এর মানে মধ্যে আমাদের শ্রমশক্তি বাইরে রপ্তানি হবে। হ্যাঁ, এই রপ্তানির টাকাগুলোও আসবে, জি, রেমিটেন্স আসবে। তারপরে আমাদের যে ফ্যামিলি কার্ডে জেনে যে 1 লক্ষ মহিলা মধ্যে 1 লক্ষের মধ্যে 80,000 এগুলো হবে। এবং আমরা যে কাজগুলাই আছে, এই কাজগুলো যদি আমরা সুস্থ করতে পারি, জি। আমরা যদি বিদেশে টাকা দুর্নীতিভাবে বিদেশে টাকা না যায়, সেটাই যদি আমরা রোধ করতে পারি, এই দেশ সোনার বাংলাদেশ হবে। কারণ ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ হবে, কারণ এই জন্য যতগুলো টাকা বিগত দিনে সরকার দিচ্ছে, এই টাকাগুলো যদি দেশে খালি রাখি, যদি ইন্ডাস্ট্রিগুলো করতো, তাহলে এত বেকার সমস্যা ছিল না। আমাদের সরকারের পদক্ষেপ প্রত্যেকটাই যে জনমুখী, যে বাস্তব পদক্ষেপগুলো আছে, সেইগুলোর সাথে আমরা যুক্ত। আমরা শিল্প মন্ত্রণালয় যে কাজগুলো, সেগুলো অলরেডি অনেকটা আরম্ভ হয়ে গেছে, জি। মেল গ্রান্ডার্সে এগুলো দেখছে। আচ্ছা। এই কাজগুলো আমরা করতে চাচ্ছি, ইনশাল্লাহ হবে। তারপরেও সমস্যা তো মানুষের জীবনে থাকবেই, জি। আপনার জীবনে আছে, আমার জীবনে আছে, আর লোকের আছে, থাকবে। আপনার সমস্যা, আপনি অনেক দিক দিয়ে অনেক আগে আছেন, কিন্তু তারপরে আপনার আক্ষেপ যাবে না, এগুলো থাকবে, এগুলো তো সারা জীবন এটা আছে, থাকবে। তারপরে আমরা আগাইতে পারবো ইনশাল্লাহ। রাজনীতি নিয়ে আপনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন, অনেক বঞ্চনার শিকার হয়েছেন, মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা? আচ্ছা, সেই গল্পটা শুনবো বিজ্ঞাপন বিরতির পর। দর্শক দেখছিলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্স চেনা মানুষের আপন ভবন অনুষ্ঠানে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।
দর্শক, ফিরে এলাম এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্স চেনা মানুষের আপন ভুবন অনুষ্ঠানে। মজার অভিজ্ঞতা। মজার তো জীবনে অনেক ঘটনা আছে। জি ছেলেবেলা অনেক ঘটনা ঘটেছে। দাদার সাথে গেছি, তারপরে দাদার সাথে ঘোড়ার গাড়ি চড়ে বেড়াইছি। এগুলো তো মেলা মজার গল্প আছে। মুক্তাপুর ঘাটে থেকে নৌকা চড়ে একবার শখে করে আমার একরাম ভাই বলে এক লোক ছিল হজরতপুরের, আমার ভাই, ওনার সাথে নৌকা চড়ে আসি। একদিন থাকতে আমাকে মজা লাগছে, কিন্তু তারপরে আমি ভয় করতে লাগছি। আমি বলতে, ভাই তুমি নামায় দাও আমাকে। ঘোড়ার পিঠে উঠেছেন? হ্যাঁ। সেটা কি পুলিশ একাডেমির ঘোড়া নাকি বাইরের ঘোড়া? ওইটা উঠেছি, আমার বাড়িতে ঘোড়া ছিল, আমার দাদারই ঘোড়া ছিল। সে ঘোড়া চড়ে উঠেছি, দাদার সাথে অনেক বেড়াইছি, গল্প করেছি। দাদা ইয়া করেছে, দাদিরা খুব মজা করে খাওয়াইছে, মজাইছে। এগুলো তো অনেক ঘটনা আছে। এবং দাদি খুব ভালোবাসতো, দাদাও খুব ভালোবাসতো। দাদা ছোটবেলায় মারা গেছে। আমি যখন 3-4-এ পড়তাম তখনই মনে হয় দাদা মারা গেছে। খুব তিনিও তো জনপ্রতিনিধি ছিলেন। আপনার হ্যাঁ, দাদা ছিল, বাবা, না বাবা ছিল না, চাচা ছিল, আচ্ছা, ভাই ছিল, তারা চেয়ারম্যান ছিল। আমার ফ্যামিলির হিসাব করলে প্রায় 40-50 বছর চেয়ারম্যানই ফ্যামিলি আমাদের। নতুন কোন প্রজন্ম বা আপনার সন্তানরা রাজনীতিতে আসতে চায় রাজনীতি এমনি মানুষ ধরে তুলবে তাদেরকে। আমি না করার ইচ্ছা থাকলে মানুষ বলে তুমি দাঁড়াও। আমাদের গ্রামে তো অনেক ভোটার, মাড়িয়াতে প্রায় 3600 ভোটার। ওই ভোটাররা সবসময় চায় যে তোমরা একটা ফ্যামিলি থেকে করো, এবং তারা ভালোবাসে। ছেলে পেলে আছে, আমার ছেলে একটা আছে, আপনার রাকিবুল। পরিবারের গল্প শুনতে চাই। ছেলে মেয়ে? ছেলে মেয়ে হলো আমার 4 মেয়ে 1 ছেলে। আচ্ছা, মেয়েগুলো সব বিয়ে দিয়ে দিছি, ছেলেটারও বিয়ে দিয়ে দিয়েছি। আমি তো মজার বিষয় যে আমি খুব ছোটতে বিয়ে করেছি। আচ্ছা, 73 সালে। বিয়ের গল্পটা শুনতে চাই। বিয়েটার ঘটনা হলো যে আমি যখন খুব ছোট, ম্যাট্রিক সেটা পরীক্ষা। কি প্রেমের বিয়ে ছিল? না 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 না, প্রেমের না। আগে তো বিয়ে করলে মানুষ, সাধারণ মানুষ, ওই স্বামী স্ত্রী একসাথে থাকতো না। আচ্ছা, ওরা তো দাদির কাছে থাকতো কিছুদিন, তারপরে তো বউ পাইতে তো 1 মাস দেরি হতো বা 2 মাস পর দেরি হতো, এরকম মজা ছিল তখন। আমার দাদি খুব মরার মতন অবস্থা হলো ম্যাট্রিক পরীক্ষা। আব্বা কিন্তু বিয়ে দিতে চাইছিল না। আব্বা মায়ের ইচ্ছা ছিল না যে এত ছোট ছেলে তুমি। তখন কোন ক্লাসে পড়েন আপনি? আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাস করা ভাব। আচ্ছা, মানে পরীক্ষা দেওয়ার পর ভাব। তখন আমি যখন পরীক্ষা দিলাম, তখন আপনার পরীক্ষা দেওয়ার পর দাদি অসুস্থ হয়ে গেল হঠাৎ। আব্বাকে ডাকলো, বলল যে না, তোমার ছেলেকে বিয়ে দিতেই হবে। আব্বা বললো যে ছোট ছেলে, একটু লেখাপড়া শিখুক, মা বিয়েটা পাস করুক। আমার তো ইচ্ছা আমার ছেলেকে ব্যারিস্টারি পড়াবো, এরকম ইচ্ছা আব্বার খুব ছিল, চেষ্টা করেছিল। কিন্তু তখন যখন আমার দাদি খুব বেমত হয়ে গেল, তো আব্বা তখন দাদির কথা বাধ্যমতমে, তখন আগেকার দিনে তো তখন 72-73 সালে মানুষ এত সজাগ ছিল না। আজকে 50 বছর আগের কথা বলছি, ধরেন 50-এরও বেশি। তখন আমার বাধ্য হয় বিয়ে করতে হলো, মানে দাদার কথা মতন বিয়ে করতে হতো। আমি ম্যাট্রিক পাস করলাম, আমার বউ হয়তো 6-7-এ পড়তো। আচ্ছা, এইভাবে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর সংসার জীবনে আসি, বাচ্চা হলো, 4টা বাচ্চা হলো, মেয়ে হলো, একটা সন্তান হলো। তারা বড় হলো, মানুষ হলো, বিয়ে শাদী দিলাম। ছেলেও বড় হয়ে গেল, তারও বিয়ে শাদী দিলাম। তারা ভালোই আছে সবাই। কয় মাস পর বউ হাতে পেলেন? বউ পাইলাম প্রায় 6-7 মাস পর। 6-7 মাস। অতটা বুঝতো না তো, আগে তো এইভাবে বুঝতো না, আমিও অতটা বুদ্ধি ছিল না তখন। পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে দুজনই। কিন্তু তার কথা এখন আমার মনে পড়ে। তিনি তো গত হয়েছেন, মৃত্যু পড়া প্রায় 2 বছর 2.5 বছর। তার কথা সবসময় মনে পড়ে, তার চলার পথে। যে আপনি বলে চেয়েছিলেন যে আমি খুব মিস করছি, এই অনুষ্ঠানে সে থাকলে আমি সাথে নিয়ে যেতে পারতাম, তাকে নিয়ে আসতে পারতাম, তার সাথে করে নিয়ে আসতাম। তাকে নিয়ে কোনো স্মৃতি? অনেক স্মৃতি আছে, অনেক জায়গায় বেড়াতে গেছি, সিলেটে গেছি, ঢাকাতে আসছি, তার সাথে অনেক জায়গায়। কোনো রোমাঞ্চকর ঘটনা? এগুলো তো জীবনে হবে। সিলেটে গেছি যখন, তার সাথে মাজারে যখন গেছি, অনেক গল্প করলো যে এই মাজারে আমাদের জীবনে যাতে কোনোদিন আমরা কাকুকে ছাড়িয়ে যাব না, এরকম কথা আমার স্ত্রী আমাকে বললো মাজারে যায়। তা আমি বললাম যে ঠিক আছে, আমি তো ছাড়ার বুদ্ধি নাই। তো সে সবসময় চেষ্টা করেছে কাছে রাখার জন্য, কিন্তু এই শেষ জীবনে আসি সে পায়নি। আমার সাথে যখন আমার স্ত্রী মারা যায়, দুঃখের বিষয়, তার সাথে আমার 3-4 বছর দেখাই হয়নি। তার সাথে আমার দেখা, সে খুব অসুস্থ হয়ে গেল, তারপরে তার সাথে কিন্তু আমার দেখা। তখন তো জেলে ছিলেন আপনি? তখন জেলে ছিলাম।
আপনি তো প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন, সেই জায়গা থেকে আপনি কি প্রতিহিংসার রাজনীতির পক্ষে নাকি বিপক্ষে? আমরা কি পরবর্তী প্রজন্ম কি বা অন্য কোনো রাজনীতি দল এই প্রতিহিংসার শিকার হবে কিনা আচ্ছা, আপনাদের দ্বারা? আপনি নিজেও জানেন যে আমাদের বিগত দিনের আওয়ামী লীগের মহাসচিব কাদের সাহেব বলেছিলেন যে বিএনপি 2 লক্ষ লোক মারি ফেলবে। এটা আমার কথা না, প্রতিহিংসা। কিন্তু আমার নেতা যখন আইসি বলল যে আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য চিন্তা করি, অতএব তোমরা কেউ কিছু করো না, কোনো কেস নাই, কাবারি নাই, কিচ্ছু নাই, মানুষ তো আওয়ামী লীগের লোক সচ্ছল আছে, যারা অপরাধ করেছে তাদের জন্য শাস্তি হতে পারে, কিন্তু তাছাড়া তো কোনো অপরাধ নাই। এবং আমরা ওই রকম প্রতিহিংসা রাজনীতি করলে তো লোক, আওয়ামী লীগের লোক দেশেই থাকতে পারতো না। কয়টা লোকের বাড়িঘর ভাঙাচ্ছে, ওরা তো প্রকাশ্যে এসে আমাদের বাড়িঘর ভাঙছে। প্রতিহিংসা রাজনীতি আমার নেতা তারেক রহমান সাহেবও চায় না, আমরাও চাই না। আপনিও চান না? না, আমরাও চাই না এই প্রতিহিংসার রাজনীতি বারবার ফিরে আসুক। আবার ভোট হবে, ভোটে যে পাস করবে করবে, ক্ষমতার যে আসে সে আসবে। বাহ, চমৎকার আপনার এই তাই না মানসিকতা। হ্যাঁ, যে আসবে, ভোটটা তো স্বাভাবিক। মানুষ সাধারণ মানুষ আসলে নির্বিঘ্নে ভোটটা দিতে চায়, স্বাধীন মতটা প্রকাশ করতে চায়। আপনি যদি ভোট আমাকে না দেন, তাহলে জোর করে ক্ষমতা যায় তো আমি টিকি থাকতে পারবো না। এর আগেও আপনি দেখেছেন বিগত দিনের এই যে 17 বছর জোর করে ক্ষমতা ছিল, তারা তো অ্যাকচুয়ালি জনগণের রায়কে শ্রদ্ধা করেনি, সম্মানও করেনি, বা জনগণকে ভোট দেওয়ার দরকারও প্রয়োজন মনে করেন, যার জন্যে জনগণের রায়কে অশ্রদ্ধা করেছে। আমরা ভয় করছি যে আমার সরকার যেগুলো বলেছে সেগুলো যদি জনগণের সামনে এই 5 বছরের মধ্যে কমপ্লিট না করতে পারে, তাহলে জনগণের কাছে যাবো কিভাবে, সামনে আগাবো কি করে, এটা আমরা মনে করছি। কিন্তু বিগত সরকার তো সেটা মনে করেনি। আপনার জীবনে কোনো পরাজয় নাই আপনি বলছিলেন, তো জীবনে এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য আফসোস হয় যে এই সিদ্ধান্তটা না নিলে বেশি ভালো হতো, হ্যাঁ, অন্যভাবে নিতে হতো? হ্যাঁ, রাজনীতিতে এরকম সিদ্ধান্ত তো অনেক সময় নিচ্ছি, ভুল সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর জন্য আফসোস করা হয়েছে। সেটা যদি একটু শেয়ার করতেন যে কি ধরনের সিদ্ধান্ত? ধরেন জনগণ এই জন্য হয়েছে, কিছু কিছু এলাকা ভিত্তিক ধরেন গন্ডগোল হয়, ধরেন মানুষের বাজারে কি একটা জায়গাতে এলাকা ভিত্তিক গন্ডগোল হয়েছে, গন্ডগোলের জন্য কিন্তু গ্রামের লোক সবাই দায়ী না। আচ্ছা, আমার গ্রামের লোক সবাই দায়ী না। 5-7 জন আইসি গ্রামের লোকে হঠাৎ উত্তেজনা করলো যে আমার এক মারতে চাইছে, আমার এক কাটি ফেলছে, আমার এক মারিছে, তখন আপনি আবেগ আপ্লুত হয়ে কোন একটা পক্ষ ওদের সাথে গ্রহণ গ্রামের করেছেন? লোকের ডাকি, আচ্ছা, তখন আচ্ছা। হয়তো মারামারি করতে গেছি। কিন্তু পরবর্তী করতে দেখেছি যে ওই গ্রামের সব লোক তো দায়ী না, আচ্ছা, ওই গ্রামে কিন্তু সব মানুষ দায়ী না। হয়তো 5-7 জন লোক, তাদেরকে ডাকি বললেও তো হতো, বা তাদেরকে বিচারের আয়ত্তে আনলেও তো হতো। মানে আমরা হুটহাট করে সিদ্ধান্ত নিলে আমরা ভুল সিদ্ধান্ত নিই, এখান থেকে আমরা এটাই শিখছি। আলোচনা না করে সিদ্ধান্ত না নিলে এটা ভুল হয়েছে আমাদের। জি, এটা মানে এই জন্য আমার আফসোসও লাগছে যে না, এগুলো তো আমার খারাপ সিদ্ধান্ত, এগুলো তো ঠিক আবেগ আপ্লুত হয়ে কোন একটা পক্ষ করা যাবে না। আবেগ জিনিসটাই খারাপ রাজনীতির জন্য। রাজনীতিতে আমার ভুলের জন্য তো আমার এলাকার লোকের ক্ষতি হবে, প্রচুর ক্ষতি হবে। এরকম অনেক সময় ভুল সিদ্ধান্ত হয়ে যায়, তো তাই না? রাজনীতিবিদদের ভুল সিদ্ধান্তের কারণে তো অনেক কিছু ক্ষতি হয়। আপনার জীবনে আদর্শ বা অনুপ্রেরণা কে? পারিবারিকভাবে এর পিছনে আমার মায়ের অনেক শ্রম আছে। আমার মা খুব শিক্ষিত ফ্যামিলির মেয়ে ছিল, তারা বংশের দিক দিয়ে অনেক বড় মাপের মানুষ ছিল। আমার মামার ফ্যামিলি অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেজর জেনারেল অনেকেই আছে, বড় বড় অফিসার। তার ইচ্ছা ছিল মানে দাদির ডিসিশনটা, আমার মা আব্বার এই ডিসিশনটা আমার মা কিন্তু মানতে পারছিল না, বিয়েটা দেওয়ার, আমার ছেলে বড় হবে। তারপরে মা পরবর্তীকালে যখন মানুষের ভালোবাসা, মানুষের চাপ, মানুষের আমার বাড়িতে আসা যাওয়া ভালোবাসা, যখন মানুষ, আমি ভালো কাজ করতে, জনমানুষের প্রতিনিধি যখন হলেন, তখন তার আফসোসটা অনেকটাই কমে গেছে, অনেকটা কমে গেল। লাস্ট পর্যন্ত তার স্বপ্ন ছিল আমার মায়ের ব্যারিস্টার হবেন আপনি, ব্যারিস্টার হবে, বা আমি সংসদে তো দেখতে চাই, মা কথা বলতে চাই। এই কথা যখন মা বলতো, কিন্তু মা তো মারা গেল। আপনাকে একদিন সংসদে কথা বলবেন সেটা দেখতে চেত আপনার মা, আমার স্ত্রীও দেখতে চাই। জি, যদিও তারা দেখেননি, কিন্তু আজকে সাধারণ মানুষ আমরা দেখছি এটাই। আর ধরেন আমার নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার খুব শ্রদ্ধা, ভালোবাসা। তার হুকুমটা আমি অক্ষরে অক্ষরে, প্রত্যেকটা ওয়ার্ড শব্দ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। উনি যেখানে আমার যতই বিপদ হোক, আমি বুঝতে পারি যে এখানে পা দিলে আমার ক্ষতি হবে, আমার জেলে যেতে হবে, কিন্তু তার নির্দেশ, সে আমার খুব ভালোবাসতো,
খুবই ভালোবাসতো আমার নেত্রী এবং খালেদা জিয়া, খুবই ভালোবাসতো। ব্যক্তি জীবনে আপনার আদর্শ ছিলেন আপনার মা, এবং রাজনীতিতে আপনার আদর্শ ছিলেন বেগম খালেদা জিয়া। আচ্ছা, এখন আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছি। আপনার এলাকার জনগণের জন্য আপনি কি বলতে চান এবং তাদেরকে আর নতুন কি প্রতিশ্রুতি দিতে চান? আমি তো ওদেরকে বলেছি আমার এলাকার চারঘাট বাগার মানুষের কাছে যে ওরা আমাকে ভোট দিছে, চারঘাট বাগার মানুষ ভোট দিছে, ওরা যে কাজগুলো করতে চাচ্ছে সেই কাজগুলোর আমি আরম্ভ করেছি, ইনশাল্লাহ করতে পারবো। ওরা যেন আমার জন্য দোয়া করে যে আমি তাদের সমস্ত কাজ, যেগুলো মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, রাস্তাঘাট, তারপরে আপনার ওই যে কালভার্ট, ব্রিজ, এগুলো সমস্ত কাজ দিয়েছে, কাজগুলো আমি করব। তারপরে ইন্ডিয়ার যে কথাগুলো বললাম এই কাজগুলা, তারপরে চক্রাজাপুর ব্রিজ, এই কাজগুলো ইনশাল্লাহ হবে। আপনার ওই যে বড়ল খাল, যেটা পদ্মার নিচে যে খাল, এগুলো আমার বলা ছিল। এগুলো আমি ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমি চারঘাট বাগার মানুষকে আশ্বস্ত করতে চাই যে প্রত্যেকটা কাজ আল্লাহর রহমতে আমি শেষ করব। আপনি সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, আপনাকে প্রায় দেখা যায় বিভিন্ন এলাকার মেয়েদের বিয়েতে আপনি অংশগ্রহণ করেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে আপনাকে অংশগ্রহণ করতে দেখা যায়। আপনার কেমন লাগে? আমার খুব আনন্দ লাগে, ভালো লাগে। আমাদের তো সব মেয়ের মতন এখন, যাদের বিয়ে দিয়ে আমি, কেউ লাতিনের মতনও আছে, তারা ইয়ার্কিও করি তাদের সাথে। আমরা কিন্তু দেখি যে নেতারা নির্বাচনের আগে জনমানুষের সাথে থাকেন, কিন্তু বিজয়ের পর তাদেরকে দেখি না। আপনার এই জনমানুষের সাথে একাত্মতা সত্যি খুব আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আমি তো সংসদ শেষ হলে সেই রাত্রে বাড়িতে যাই। জি, আপনাকে পাওয়া যায় না। 22 দিন পর আজকে ঢাকাতে আসলাম, তাও আপনি টেলিফোন করেছেন বা এই এখান থেকে টেলিফোন করেছেন, তাই আসছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি, এবং আপনি জনগণকে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন সবগুলো যেন বাস্তবায়ন করে আবারও বিজিত হতে পারেন, এবং বিজয়ী হয়ে আবারও আপনাকে সংসদে দেখতে চাই। দোয়া রাখেন। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি একজন ছোটখাটো মানুষ, আমাকে ডাকিছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে, আমার এলাকার চারঘাট বাগার মানুষের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি কথা শেষ করি। আসসালামু আলাইকুম। দর্শক দেখছিলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্স চেনা মানুষের আপন ভুবন অনুষ্ঠান। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।